Assalamu alaikum everyone. This is Sim Sattar Hussain and you are watching Mini Stories. তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি দারুণ ভ্রমণে, কলকাতা সিটি ট্যুর 2024। এই ভিডিওতে আমরা কলকাতার কিছু বিখ্যাত স্থান, ঐতিহাসিক গুরুত্ব, খাবার এবং অনেক কিছু নিয়ে আলোচনা করব। সো don't waste our time, let's get started our journey কলকাতা সিটি ট্যুর 2024। তো এই কলকাতা সিটি ট্যুরে প্রথমে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে। তো তার জন্য আমরা প্রথমে হায়ার করে নিলাম একটা ট্যাক্সি। তো এই ট্যাক্সিতে করে আমরা প্রথমে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক এবং তারপর পর্যায়ক্রমে অন্য অন্য স্থানগুলো ভিজিট করব। এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কলকাতার অলিগলি এবং দর্শনীয় স্থানগুলোর বর্ণনা এবং চিত্র, এবং বর্তমানে কলকাতার যে রূপরেখা তৈরি হয়েছে এই একদম বাস্তব চিত্রগুলো আজকে আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন। তো প্রথমে আমরা একটা হায়ার করে নিয়েছি ট্যাক্সি এবং আমরা ছিলাম মার্কুই স্ট্রিটে। তো মার্কুই স্ট্রিট থেকে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক যেতে হলে আপনাকে যেতে হবে হয় ট্যাক্সি অথবা বাসে করে যেতে পারবেন। তো আমরা একটা ট্যাক্সি ভাড়া করলাম এবং ট্যাক্সি ভাড়া পড়লো মার্কুই স্ট্রিট থেকে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের ভাড়া নিল 150 রুপি। আপনারা এই ভাড়া হয়তো আর কিছু কমে যেতে পারবেন। তো আপনারা যদি নেগোশিয়েট করেন বা একটু খোঁজাখুঁজি করেন হয়তো আপনারা 120 বা 100 রুপি তো যেতে পারবেন। তো এনিওয়ে আমরা নিলাম একটা ট্যাক্সি এবং এই ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি কলকাতার মোস্ট ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক। সো লেটস গেট into the Victoria Memorial Park. না এখন কাজ চলছে, এয়ারপোর্টে মেট্রো হবে, এখন ওর সময় আছে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তার একটু সামনেই হচ্ছে কলকাতার আইকনিক ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন। তো ইডেন গার্ডেনে খেলা দেখার অনেক ইচ্ছা ছিল, যদিও এখন আইপিএল বা কোনো ইন্টারন্যাশনাল খেলা নাই, যার জন্য আমি ইডেন গার্ডেনের পাশ দিয়ে গেছি, বাট ইডেন গার্ডেনে যাই নাই। কারণ ইডেন গার্ডেনে এখন যে শুধু বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পারবো, ইডেন গার্ডেনের ভিতরে যেতে দিব না। তো এর জন্য আমরা ইডেন গার্ডেনে স্টে করি না। তো আমরা একদম সোজা চলে যাচ্ছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের দিকে। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের সামনে। মার্কুই স্ট্রিট থেকে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের দূরত্ব হচ্ছে 2.1 কিলোমিটার। তো বেশি সময় লাগে না আমরা এখানে আসতে। তো আমরা এখানে আসার পর দেখতে পেলাম যে এখানে অসংখ্য মানুষ আগে থেকে দাঁড়ায় ছিল এবং ওরা অনেকে লাইনে দাঁড়ায় ছিল বা অনেকে টিকিট কাটার জন্য ওয়েট করতেছে। তো এখানে আসার পর জানতে পারলাম যে এখানে 2 ধরনের টিকিট আছে। একটা হচ্ছে ডোমেস্টিক, মানে যারা এখানকার লোকাল, এদের জন্য একটা টিকিট, আর যারা এখানকার ইন্টারন্যাশনাল ভিজিটর আছে তাদের জন্য এক টিকিট। এবং তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ভিজিটরের পাশাপাশি সার্কভুক্ত যে কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সার্কভুক্ত যেই কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলো থেকে যারা এখানে ভিজিট করতে আসে তাদের জন্য হচ্ছে 100 রুপি, এবং ফরেনার মানে যারা অন্য দেশ থেকে আসতেছে ইন্টারন্যাশনাল ভিজিটর তাদের জন্য হচ্ছে 500 রুপি, এবং যারা ইন্ডিয়ান তাদের জন্য হচ্ছে 50 রুপি, এবং যারা ইন্ডিয়ান এবং যারা গার্ডেন ভিজিট করতে চাইতেছে তাদের জন্য হচ্ছে 30 রুপি। তো এই নিয়ে আমরা প্রথমে আসার পর এখানে সব কিছু যাচাই বাছাই করার পর আমরা টিকিট কাটার জন্য সামনে চলে গেলাম টিকিট কাউন্টারে। এবং টিকিট কাউন্টারে যাওয়ার পর আমাদের সাথে যেহেতু আমাদের একটা বেবি ছিল 3 বছর বয়স, তো আমি জিজ্ঞেস করলাম যে বেবির কোনো টিকিট কাটতে হবে কি না। তো ওখানকার যে স্টাফ ছিল ওনারা বলতেছিল যে এখানে বেবিদের কোনো টিকিট লাগে না, আপনি আপনার 2 অ্যাডাল্টের টিকিট কাটলে হবে। তো আমরা 100 রুপি মানে 200 রুপি দিয়ে 2টা টিকিট কাটলাম ভিতরে যাওয়ার জন্য। তো টিকিট কাটার পর মানে এখানকার মানে গেটের সামনে বিভিন্ন ধরনের পানি, চিপস এবং বিভিন্ন ধরনের আরও ড্রিঙ্কিং ওয়াটারগুলো পাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম যে এখানে যেহেতু আমরা হাইটা ভিজিট করব, তো আমাদেরকে পানি নিয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম। তবে এখানকার যে পানি বিক্রেতাগুলো ছিল তারা বলতেছিল যে আপনারা ভিতরে পানি পাবেন না, মানে এই জায়গা থেকে পানি কিনে নিয়ে যান, কারণ হাঁটাহাঁটি করলে অনেক পানির পিপাসা লাগবে এবং বাচ্চা কাচ্চা থাকলে তো পানি খাওয়াতেই হবে। তো আমরা চিন্তা করলাম যে পানি নেওয়া যায় এবং পানি নিয়ে নিলাম এবং সাথে চিপসও নিয়ে নিলাম। তো পানি চিপস নিয়ে আমরা চলে যাচ্ছি এখন লাইনে দাঁড়াবো এবং চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের ভিতরে। তো গাইজ আমরা চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের ভিতরে, যেটা মানে ব্রিটিশরা তৈরি করে গেছিল যখন ওরা ভারত উপমহাদেশ শাসন করতে আসছিল। রানী ভিক্টোরিয়ার নামকরণে এই
ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক তৈরি করা হয়েছে। তো এনিওয়ে আমরা ভিতরে আসছি এবং এখানে একটা জিনিস আমাদেরকে ইউজ করতে দিতেছে না, সেটা হচ্ছে আমাদের যে মোবাইলের যে স্ট্যান্ড বা গিম্বল যেটা নিয়ে আসছিলাম, তো এই স্ট্যান্ডটা আমাদেরকে ইউজ করতে দিতেছে না। যাই হোক, আমাকে হাত দিয়ে ভিডিও করতে দিতেছে। এনিওয়ে চলেন আমরা ভিতরের দিকে যাই এবং দেখি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের ভিতরটা কেমন বা কী আছে না আছে বিস্তারিত। সো লেটস চেক ইট আউট। দূরে হাঁপাই গেছে এবং আমরা দেখলে সে মানে আরো দৌড়ের স্পিড বাড়াবে আর কি। এনিওয়ে সো আমরা আসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের একদম ভিতরে চলে আসছি এবং এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক যেটা ব্রিটিশরা তৈরি করেছিল। দৌড়াইতেছে গেলে বুঝতেছি না। এই বিশাল সাদা মার্বেলের স্থাপত্যটি কলকাতার অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্মারক। এটি 1921 সালে নির্মিত হয়েছিল এবং ব্রিটিশ সাম্রাজ্যের কুইন ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। এখানে একটি সুন্দর মিউজিয়ামও রয়েছে, যেখানে আপনি ব্রিটিশ আমলের অনেক অমূল্য জিনিসপত্র দেখতে পাবেন এবং একটু পরে আমরা এই মিউজিয়ামের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো সেই অমূল্য জিনিসপত্রগুলো। এখন আমরা প্রবেশ করে ফেললাম ভিক্টোরিয়া পার্কের অন্যতম একটা নিদর্শন, সেটা হচ্ছে ভিক্টোরিয়া মিউজিয়াম। এই তো মিউজিয়ামের ভিতরে আমরা প্রবেশ করতেছি এবং আপনাদেরকে দেখাবো মিউজিয়ামের ভিতরে কী আছে না আছে। সো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের এই ব্লগ, এবং আশা করি আপনারা অনেক বেশি আনন্দিত এবং উচ্ছ্বসিত হবেন ওই ভিক্টোরিয়ার মেমোরিয়াল পার্কের ভিতরে, মিউজিয়ামের ভিতরে কি অত্যন্ত ঐতিহাসিক এবং পুরনো জিনিসপত্রগুলো দেখে। অনেক মানুষ। এই মিউজিয়ামের ভিতরে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। এখানে একদম উপর থেকে দেখতে অসম্ভব সুন্দর, আপনি নিজের চোখে যখন দেখবেন না তখন আরও বেশি সুন্দর লাগবে। তো আমার কাছে এই জিনিসটা অনেক বেশি কারুকার্যপূর্ণ এবং দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছিল, এবং মার্বেলের পাথর দিয়ে এটা করা হয়েছিল এবং একদম চকচক, একদম নতুন মনে হচ্ছিল জিনিসগুলো। এবং এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র।
আপনি যখন জার্নি করবেন এবং আপনার সাথে যখন বেবি থাকবে তখন আপনার জার্নি করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ একসাথে আপনাকে বেবিকে সবসময় টাইম দিতে হবে, তার পাশাপাশি আপনাকে বেবিকে ক্যারি করে আপনি যখন হাঁটাহাঁটি করবেন তখন দেখা যাবে যখন অনেকটা আপনি নিজেই অনেক টায়ার্ড হয়ে গেছেন। তো আমার সাথে ছিল আমার বাচ্চা স্বভাব, তো আমরা ওরা নিয়ে হাঁটতেছিলাম এবং এই মিউজিয়ামের ভিতরে যদিও ফ্যান আছে কিন্তু মানে হাঁটাহাঁটি করতে করতে আমরা এতটাই ক্লান্ত এবং এতটাই মানে গরম লাগতেছিল এবং ঘামতে ঘামতে অবস্থা টাইট হয়ে গেছিলো। তো এখান থেকে বললাম যে ফ্যান চলতেছিল, তো ফ্যানের বাতাসেও মানে ওই জায়গার গরমে কিছু হইতেছিল না। তারপর আমরা হাঁটতেছিলাম এবং দেখতেছিলাম, কারণ মিউজিয়ামটা ছিল বিশাল বড়, কারণ এই জায়গাতে মানে ব্রিটিশদের আধিপত্য ছিল, যার জন্য ওরা ব্রিটিশদের চিন্তা চেতনা এবং ব্রিটিশদের কৃষ্টি কালচারকে চিন্তা ভাবনা করেই এই মানে আপনার এই প্যালেসটা বানাইছিল। তো এই নিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং উপরেও যাব। তো উপরে সেকেন্ড ফ্লোরে অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস আছে শুনলাম, তো আমরা ওইখানে যাবো, আপনাদেরকে নিয়ে যাবো এবং দেখাবো উপরের সব কিছু। উঠা যায় তো এই ভিডিও দেখতে দেখতে আপনাদের সাথে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক, যেটাতে আমরা দেখতে আসছি, এটার কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কলকাতার ময়দানের একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ, যার প্রবেশপথ রানীর পথে। এটি ব্রিটিশ রাজ দ্বারা 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি 1876 থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। এটি 64 একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারতের সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর। ইন্দু সারেসিক স্থাপত্যের বিশিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী এই শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে 25টি গ্যালারি রয়েছে। এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি, জাতীয় নেতার গ্যালারি, প্রতিকৃতি গ্যালারি, কেন্দ্রীয় হল, ভাস্কর্য গ্যালারি, অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি এবং নতুন কলকাতা গ্যালারি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে টাইমস ড্যানিয়েল 1749 থেকে 1840 এবং তার ভাগ্নে উইলিয়াম ড্যানিয়েল 1769 থেকে 1837 কাজের সবচেয়ে বড় একক সংগ্রহ রয়েছে। এটিতে উইলিয়াম শেক্সপিয়ারের সচিত্র কাজ, উমর খাইয়ামের আরেবিয়ান নাইটস অ্যান্ড দ্য রুবাইয়াতের পাশাপাশি নবাব ওয়াজিদ আলী শাহের কথক নৃত্য এবং টামুরি সঙ্গীত সম্পর্কিত বইগুলির মতো দুর্লভ এবং পূর্ণকৃতি বইয়ের একটি সংগ্রহ রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের জাদুঘর পরিদর্শন করার পর এখন আমরা চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যানে এবং দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সমৃদ্ধে ঘেরা এই উদ্যান দেখতে অপরূপ সৌন্দর্য এবং কারুকার্যপূর্ণ দেখাচ্ছে। তো আমরা এই উদ্যানে আসার পর দেখতে পেলাম যে উদ্যান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে প্যালেসটা আছে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো গাইজ ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে আসছিলাম ঘুরতে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের স্বভাবকে নিয়ে আসছিলাম, সে এতটাই দুষ্ট যে সে মানে পার্কের ভিতরে ঢোকার পরে সে খালি দৌড়াদৌড়ি করতেছে। তো পার্ক বিশাল বড়,
ওরে ওই যে দৌড়াইতেছে। সে দৌড়াতে দৌড়াতে একদম মেন ফ্রন্টের সামনে চলে আসছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে জাদুঘর, ওই জাদুঘরের পাশাপাশি এর যে উদ্যানটাও অসম্ভব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্যানের ভিউ, এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই উদ্যান। সো গাইজ, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক দেখছি, ওখানে অনেক স্টে করলাম এবং আমরা দেখলাম যে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক থেকে বের হয়ে গেছি। এখন আমরা কলকাতার ফেমাস হলুদ ট্যাক্সি নিয়েছি এবং আমরা এখন যাব দাদা কোথায়, হাওড়া ব্রিজ প্রথমে নাকি? প্রথমে যাবো আমরা নতুন ব্রিজে, দেন যাবো হাওড়া ব্রিজে, অ্যান্ড উই উইল এক্সপ্লোর নতুন ব্রিজ, নিউ ব্রিজ অ্যান্ড হাওড়া ব্রিজ টুগেদার। সো কিপ ওয়াচিং। আমরা প্রবেশ করতেছি হাওড়া ডিস্ট্রিক্টে। এখন আমাদের ড্রাইভার সাহেব টোল দিবে। এই ব্রিজটা পার হইতে 10 টাকা টোল দেওয়া লাগে, তো উনি এই টোলটা দিতেছে। এখন টোল দেওয়ার পরে এখন আমরা একদম ফাইনালি চলে যাব হাওড়া ডিস্ট্রিক্টে। তো লেটস গো, অ্যান্ড উই আর গোয়িং টু এন্টার ইনটু দ্য হাওড়া ডিস্ট্রিক্ট। So guys, you are watching Howrah district right now, and you can see the difference between Kolkata district and Howrah district. দাদা, কলকাতা এবং কলকাতা ডিস্ট্রিক্টের সাথে যদি হাওড়া ডিস্ট্রিক্টের তুলনা করা হয়, উন্নত ডিস্ট্রিক্ট কোনটা, কলকাতা না হাওড়া? আচ্ছা, তাহলে দাদার যে মতামত সেটা হইতেছে যে কলকাতা এবং হাওড়ার মধ্যে যদি তুলনা করি আমরা কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি উন্নত, সেটা হইতেছে কলকাতা ডিস্ট্রিক্টটা হচ্ছে উন্নত এবং হাওড়া হচ্ছে তুলনামূলক কম উন্নত, কম অনুন্নত। লেটস গো, অ্যান্ড আপনারা দেখছেন এখন আমরা হাওড়া ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে যাচ্ছি এবং আমরা যাবো একটু পরে হাওড়া ব্রিজে। আমরা একটু পরে যাবো হাওড়া ব্রিজে।
মানুষ প্রতি বছর কলকাতাতে আসে। তো আমরাও তাদের মতো অন্যতম একজন। আমরা অনেক হাওড়া ব্রিজের গল্প শুনেছি ইউটিউবে এবং গুগলে। তো অনেক রিসার্চ করার পর দেখতে পেলাম যে হাওড়া ব্রিজের অনেক মিথ আছে, মানে মিথ বলতে মানে অনেক কাহিনী আছে। তো অনেক কাহিনী শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে যে না, আমরাও হাওড়া ব্রিজটা দেখবো যে আসলে হাওড়া ব্রিজটা কেমন। তো হাওড়া ব্রিজটা করার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে মানে এই যে এটার যে পিলার নাই, পিলার না থাকার অন্যতম কারণ হচ্ছে যে ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশ শাসন করতেছিল তখন ওরা যখন একটা ব্রিজ প্রথমে একটা ব্রিজ বানাইছিল, ওই ব্রিজটাতে মানে ওরা চাইছিল যে পিলার দেওয়ার জন্য। তো দেখা গেল যে মানে ওদের ওই পিলার দিলে দেখেন আলটিমেটলি এদের যে ব্যবসায়িক কর্মকাণ্ড আছে ওইগুলো ওরা করতে পারবে না, মানে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তো সেই জন্য ওরা চিন্তা করলো যে ওই ব্রিজ কাজ করবে না এবং ওরা নতুন করে প্ল্যান করলো। অনেক চিন্তা ভাবনা করে তখন চিন্তা করলো যে একটা এমন একটা ব্রিজ তৈরি করা উচিত বা দরকার যেই ব্রিজটা হবে পিলারবিহীন এবং যে কথা সেই কাজ। তখন ওরা একটা প্ল্যান করলো এবং দীর্ঘমেয়াদী প্ল্যান করলো এবং ওই প্ল্যানটা এক্সিকিউট করতে ওদের অনেক সময় লাগছিল। তো ওই ওরা আলটিমেটলি একটা সময় যায়, কিছু সময়ের পরে ওরা ওই প্ল্যানটা এক্সিকিউট করে এবং হাওড়া ব্রিজ ফাইনালি রূপ ধারণ করে। তো আমরা যাচ্ছি এখন হাওড়া ব্রিজের দিকে। তো লেটস ওয়াচ ইট। বাই দ্য ওয়ে গাইস, আমরা যেই ট্যাক্সিতে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, যেটার ইতিহাস দীর্ঘ ব্রিটিশ আমল থেকে এবং এই দীর্ঘ ডিকেড যাবৎ এই ট্যাক্সি এখন পর্যন্ত কলকাতা শহরে চলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ কাইন্ড অফ হিস্টোরিক্যাল vehicle. So I have privilege to journey by this historical taxi and we are really delighted to journey by this. So আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। Within 4 to 5 minutes we will be in Howrah Bridge. So keep watching. গাইজ, আমার কাছে মনে হচ্ছে যে মানে এই এলাকাটা যদি আমাদের বাংলাদেশের সাথে তুলনা করি, বাংলাদেশের যে পুরান ঢাকা আছে, হাওড়াকে আপনারা পুরান ঢাকা হিসাবে ধরতে পারেন আর কলকাতাকে ধরতে পারেন আপনারা নিউ ঢাকা, কলকাতাকে ধরতে পারেন নিউ ঢাকা। তো so guys, we are about to enter into the Howrah Bridge. আমাদের অনেক প্রত্যাশিত এই নদীর নাম কি দাদা ভাই? আচ্ছা, আমরা আবার সেই গঙ্গা নদীর তীর দিয়ে যাচ্ছি এবং এখন আমরা যাব হাওড়ার প্রান্তরে, হাওড়া ব্রিজ পার হয়ে যাব কলকাতা ডিস্ট্রিক্টে আবার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গা নদীর সাইড, এটা হচ্ছে গঙ্গা নদীর সাইড। গঙ্গা ওই পারে হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট। আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট। আমরা আরেকটু সময়ের মধ্যে চলে যাব আমাদের সেই অনেক কাঙ্ক্ষিত পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য নিদর্শন, সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। একটু পরে আমরা চলে যাবো হাওড়া ব্রিজের কাছাকাছি এবং হাওড়া ব্রিজ পার হবো। গাইজ, আমরা অলমোস্ট হাওড়া ব্রিজের কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়া ব্রিজে উঠবো। তো আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ কাইন্ড অফ হিস্টোরিক্যাল মুভমেন্ট ফর মি অ্যান্ড মাই সান Shabab, and we are really surprised to see this thing, the world heritage and world class historical moment.
করবেন তাহলে আপনারা হাওড়া স্টেশনে নামলে হাওড়া ব্রিজে দেখতে পারবেন। এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। যারা বাংলাদেশ থেকে কলকাতা আসেন তারা এই রেলওয়ে স্টেশনে নামেন এবং এটা খুবই একটা নামকরা রেলওয়ে স্টেশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সুপরিচিতি আছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে কলকাতা আসবেন বা কলকাতা থেকে বাংলাদেশে যাবেন, এই স্টেশনে যেই ট্রেনগুলো বাংলাদেশের দিকে যায়, যেমন মৈত্রী এক্সপ্রেস ট্রেন দিয়ে আপনারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কলকাতা থেকে ঢাকাতে যেতে পারবেন এবং ঢাকা থেকে কলকাতা আসতে চাইলে মৈত্রী এক্সপ্রেস করে আবার আসতে পারবেন। এনে গাইজ আমরা অলমোস্ট হাওড়া ব্রিজের কাছে চলে আসছি। তো একটু পরে আমরা হাওড়া ব্রিজে উঠবো। পিলার বলতে হাওড়া ব্রিজে তো পিলার নাই, মানে কি বলে হাওড়া এই যে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, যেটার কোনো পিলার নাই, কোনো নাটবোল্টও নাই, মানে লোহা দ্বারা তৈরি কিন্তু কোনো নাটবোল্ট এই জায়গাতে নাই। তো যেটা ইতিমধ্যে আপনারা শুনছেন যে এই হাওড়া ব্রিজের অনেক ইতিহাস আছে। এই ব্রিজকে কেন্দ্র করে অনেক কাহিনী হয়েছে যে এই ব্রিজ তৈরি করা যাবে না বা তৈরি করলে থাকবে না। তো অনেক দীর্ঘ কাহিনী বা দীর্ঘ ইতিহাসের পর শেষমেশ ব্রিটিশরা এই ব্রিজ তৈরি করছিল এবং ব্রিটিশদের তৈরি করা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য নিদর্শন, যেটা হাওড়া ব্রিজ নামে প্রসিদ্ধ এবং কলকাতাতে অবস্থিত। তো আমরা কলকাতাতে আসছিলাম এবং হাওড়া ব্রিজের মধ্যে এখন উঠতেছি। সো গাইজ আমরা এখন হাওড়া ব্রিজের মধ্যে উঠতেছি। আমরা এখন হাওড়া ব্রিজের মধ্যে, আমরা এখন হাওড়া প্রান্ত থেকে যাচ্ছি কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে, যেটা অন্যতম পৃথিবীর একটা আশ্চর্য নিদর্শন। এবং আমরা দীর্ঘ প্রতীক্ষার পর সে হাওড়া ব্রিজে উঠতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা গঙ্গা নদী পার হচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে এবং হাওড়া ব্রিজের ইতিমধ্যে আপনারা শুনছেন। We are really happy to see this historical place or historical adventure, and
are in here. We are really happy and we are really delighted to see this historical moment. So guys, আমরা হাওড়া ব্রিজ পার হয়ে গেলাম এবং চলে আসছি কলকাতা ডিস্ট্রিক্টে। আমরা এখন কলকাতা ডিস্ট্রিক্টে চলে আসলাম। এখন আমরা যাব আমাদের হোটেলে। সো গাইজ, আপনারা দেখলেন যে আজকে আপনাদেরকে বিভিন্ন কলকাতার পুরো সিটি দেখায়, অলমোস্ট কলকাতার হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে সবগুলো প্লেস আপনাদেরকে দেখাইলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর হচ্ছে সেন্ট ফোর্ট উইলিয়ামস, তারপর হচ্ছে নেয়া ব্রিজ, এখন দেখাইলাম আপনাদেরকে হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশন। সো অ্যান্ড গাইজ, আমরা এখন আছি কলকাতার সেই বিখ্যাত টানা রিক্সার মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টানা রিক্সা চড়তেছি। তো টানা রিক্সাতে চড়ার অভিজ্ঞতা আমার দীর্ঘদিন অপেক্ষা করার পর আমি টানা রিক্সাতে উঠছি এবং আমার কাছে মনে হইতেছে এটা এক ধরনের ইনজাস্টিস করা হয় মানুষের সাথে। কারণ আমরা পিছনে বসেছিলাম এবং একজন মানুষ সামনে দিকে টানতেছিল। তো এটা আমার কাছে মনে হইতেছিল যে যেই লোকটা টানতেছিল ওনার প্রতি আমার অনেক মায়া হচ্ছিলো এবং কষ্ট লাগতেছিল যে আমাদের এমনটা করা উচিত হয় নাই। তো এই নিয়ে আমরা এটা অ্যাডভেঞ্চার হিসেবে নিয়েছিলাম এবং দেখতেছিলাম যে আসলে কেমন লাগে। তো এই রিক্সাটা আবিষ্কার করছিল ব্রিটিশ আমলে এবং ব্রিটিশরা এই রিক্সা দিয়ে চলাফেরা করতো এবং বাঙালিদেরকে ওরা শোষণ করতো। যেই অন্যতম কারণ হচ্ছে যে এই রিক্সা, এবং ওরা এরকম কিছু আবিষ্কার করতে চাইছিল যে বাঙালিরা যেন বা ভারতীয় উপমহাদেশে যারা বসবাস করবে ওরা যেন প্রতিনিয়ত এদের দাসত্ব করে যায়। এবং এই রিক্সাটার কিন্তু এক বিশেষত কাহিনী আছে। কাহিনী হলো এই রিক্সাটা বেশ উঁচু, মানে কলকাতাতে যদি কখনো বন্যা হয় তাহলে এই বন্যার পানিতেও এই রিক্সা অনায়াসে চলতে পারবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার গিম্বেলটা একদম মাটির নিচে দিয়ে দিছি, মানে একদম ফুটপাথ দিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক উঁচুতে বসে আছি। তো এই নিয়ে আমরা এখন যাচ্ছি কলকাতা নিউ মার্কেটে এবং আপনাদেরকে দেখাবো কলকাতা নিউ মার্কেটের চিত্র। এবং আশা করি আপনারা এই নিউ মার্কেটের চিত্র দেখে এবং আমাদের বিগত যেই ভিডিওগুলো দেখছেন তো আপনারা আইডিয়া করতে পারবেন যে কখন আপনারা কলকাতা আসলে কি দেখবেন বা কি দেখা উচিত বা কি আছে কলকাতাতে, আপনারা একটা আইডিয়া নিতে পারবেন। কি করে তো আমরা প্রথম যেতেছি দ্য ফ্যামিলি স্টোর নামে একটা শপ আছে। এই শপটার বাড়ি দেখতে কি আছে না আছে। আমরা যে রাস্তা যাচ্ছি এই রাস্তার যে মানে আমাদের পুরান রাস্তা যে আমাদের এই চিপ করে দিয়েছে এই রাস্তাতে এখানেও তার আমরা আমাদের গাইজ, আমরা এখন আছি কলকাতা নিউ মার্কেটে এবং আপনারা দেখতে পাচ্ছেন টি স্টলের সামনে আছে এবং এখানকার চা অনেক বেশি জনপ্রিয়। কারণ ওরা প্রতিনিয়ত চা খেয়ে থাকে এবং এই চাতে কোনো ধরনের ওরা মানে কন্ডেন্স মিল্ক ইউজ করে না, একদম সরাসরি দিয়ে চা তৈরি করতে পারে। এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা নিউ মার্কেটে অনেক ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম মির্জা গালিব স্ট্রিট, যেটা মার্কুই স্ট্রিটের পাশাপাশি অবস্থিত। এবং মির্জা গালিব স্ট্রিটে এই দোকানটাতে মানে উনি বেচে লাচ্ছি এবং ওনার লাচ্ছি অনেক বেশি জনপ্রিয় এই মির্জা গালিব স্ট্রিটের পাশাপাশি নিউ মার্কেট এরিয়াতে। তো আমরা এই লাচ্ছি ট্রাই করার জন্য দীর্ঘক্ষণ ওয়েট করলাম এবং আমরা দেখতে পেলাম যে আমাদের মতো আরও অসংখ্য মানুষ ওয়েট করতেছে। তাও আমরাও অর্ডার করলাম লাচ্ছি এবং আমরা দেখি এবং লাচ্ছি এখানকার লাচ্ছি কেমন লাগে। তো আমরা অর্ডার করার পর লাচ্ছি খাওয়ার পর আমার মনে হইতেছিল যে লাচ্ছি
লাচ্ছিটা আসলেই দুর্দান্ত ছিল। আপনারা যারা নিউ মার্কেটে বা কলকাতা ভ্রমণ করবেন কখনো, আপনারা ইচ্ছা করলেই মির্জা গালিব স্ট্রিটে আসলে এই লাচ্ছি ট্রাই করতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি যে আপনারা লাচ্ছি খাওয়ার পর ইউ উইল বি সারপ্রাইজড অ্যান্ড ইউ উইল লাভ ইট। আপনার লাচ্ছি দাম কত বললেন? 35 রুপি পার গ্লাস লাচ্ছি, 35 টাকা। আপনারা এখন দেখতে পাচ্ছেন রাতের কলকাতা। এখন প্রায় রাত 8:30 বা 9টার মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি আবার নিউ মার্কেটের দিকে। আমরা দেখতে যাচ্ছি যে রাতের কলকাতা কেমন। তো আমার কাছে মনে হচ্ছে যে কলকাতা শহরটাতে মানে আপনি যখন আসবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি ঢাকা শহরের মতোই, কিন্তু একটু ভিন্নতা আছে এই জায়গার মধ্যে। সেটা হচ্ছে যে আপনার এই শহরের যে রাস্তাগুলো একদম পুরান ঢাকার মতো একদম চিপা। আপনি যখন মানে মার্কুই স্ট্রিট অথবা মির্জা গালিব স্ট্রিট বা মার্ক স্ট্রিট থেকে নিউ মার্কেটের দিকে যাবেন তখন দেখতে পাবেন যে রাস্তাগুলোর একদম সরু। তো এই দিক দিয়ে চলাফেরা করা অনেকটা মানে কষ্টসাধ্য, কারণ একটা রিক্সা আর একটা রিক্সাকে সাইড দিতে অনেকটা সময় লাগে, আর একটু সময় হলে যানজট বাড়িতে যায়। তো এনিওয়ে আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে। আমরা দেখতে পাচ্ছেন রাতের কলকাতা, এবং রাতেও কলকাতা মার্কেটগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং অসংখ্য মানুষ শপিং করে। আর বিশেষ করে মানে কলকাতা শহরে আপনি যখন ঘুরতে যাবেন দেখতে পাবেন যে আপনি এই জায়গাতে মানে ওদের তুলনায় বাংলাদেশি মানুষের সংখ্যা অনেক বেশি, কারণ বাংলাদেশিরা এখানে সবচেয়ে বেশি গিয়ে থাকে এবং শপিং করে থাকে। তার পাশাপাশি অসংখ্য মানুষ গিয়ে থাকে ওখানে চিকিৎসা করার জন্য। যখন চিকিৎসা করাতে যায় তখন ওরা মানে শপিংও করে। তো এনিওয়ে আমরা যাচ্ছি এখন নিউ মার্কেটের দিকে। আপনারা দেখছেন রাতের কলকাতা এবং দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। Thank you very much for watching, guys, and I hope you guys like this vlog, and you guys will really surprised to see my upcoming vlog as well. So thank you very much for once again, and I hope you guys will also subscribe my channel, and don't forget to like, share, and keep supporting me, and I will really appreciate your all the effort. Thanks.